তোমাদের আমরা সবাই জানি যে বর্তমানে কিন্তু যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম কিন্তু সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছেন তাদের কিন্তু বর্তমানে ভেরিফিকেশন চলছে এবং এই যে ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে তাদেরকে বর্তমানে জমা দিতে হবে। এবার এই ফর্মটা জমা করলেই তবেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পটা চালু থাকবে এবং পরবর্তী সময় কৃষক বন্ধু প্রকল্পের টাকাও আপনি পাবেন। কিন্তু যদি এই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে আপনি না জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখে দেবো এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটা আপনি কীভাবে সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনার লিখিয়ে বুঝিয়ে দেবো। এবং সঙ্গে কিছু মানুষের কিন্তু কোশ্চেন রয়েছে, যেমন যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায় তাদের কি ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে? হ্যাঁ, তাদেরকেও জমা দিতে হবে, তবে সবাইকে নয়। কাদেরকে জমা দিতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দিচ্ছি। এবং সঙ্গে একই পরিবারের স্বামী স্ত্রী কি আবেদন করতে পারবে? এবার যদি আবেদন করতে পারে সেক্ষেত্রে আলাদা আলাদা ফর্মে কি আবেদন করতে হবে, না একটা ফর্মে স্বামী স্ত্রী উভয় আবেদন করতে পারবে? এবং দুজনে কি টাকা পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দিচ্ছি। এবং কোনো মহিলা যদি অন্নপূর্ণা পায় সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে যদি জমা দেয় সেক্ষেত্রে কি অন্নপূর্ণা যোজনা বন্ধ হয়ে যেতে পারে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে অনেকে কমেন্ট করছিলেন যে এই ফর্মটা ফিল আপ করলে কি আমি কৃষক বন্ধু আয়তায় চলে আসবো? আমি বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছি না, কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কি আমি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবো? সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা জানিয়ে দিচ্ছি। এবং সঙ্গে ফর্মটা আপনি কোথায় পাবেন, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করতে হবে এবং সঙ্গে ফর্মটা আপনি কোথায় জমা করবেন সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের যে লাস্ট ডেটটা কবে রয়েছে, এই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার লাস্ট ডেট কবে রয়েছে, কত টাকা আপনাকে প্রোভাইড করা হবে, কবে থেকে টাকা প্রোভাইড করা হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের পুরো বিষয়টা সমস্ত আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। এবং সম্পূর্ণ সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতির মাধ্যমে এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাবেন এই যে অ্যানেক্সারি 1 ফর্মটা ফিল্ড ভেরিফিকেশন ফর্মটা এটা কীভাবে ফিল আপ করবেন ভালো করে কিন্তু মনোযোগ সহকারে দেখে নিন, কারণ এখন বর্তমানে বিভিন্ন মানুষ ফর্মটা ফিল আপ করার কাছে ভুল করছে। তো সেজন্য সঠিক পদ্ধতি আপনি দেখে দিচ্ছি। এখানে প্রথম বলা হয়েছে যে কৃষক বন্ধু আইডি নাম্বারটা এটা আপনি কোথায় পাবেন, এটা কিন্তু অনেকে কমেন্ট করেছিল। দেখুন, এটা বর্তমানে আপনি অনলাইন থেকে খুব সহজে পেয়ে যাবেন। আপনি কৃষক বন্ধু যে পোর্টাল রয়েছে সেখানে আপনি ভিজিট করবেন, করে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আপনার আধার নম্বর অথবা ভোটার নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আই এম নটের উপর এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি খুব সহজে আপনি কৃষক বন্ধু আইডি নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া রয়েছে। এই আইডি নম্বরটা আপনি কিন্তু সেখানে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি আইডি নম্বরটা পেয়ে যাবেন। এবার হচ্ছে ক্রমিক নম্বর, সিরিয়াল নম্বর, এটা আপনাকে বসাতে হবে না, এটা কিন্তু অফিস বসাবে। যখন আপনি ফর্মটা জমা করবেন তারা কিন্তু একটি সিরিয়াল নাম্বার প্রোভাইড করে দেবে। তারপর এখানে 1 নম্বর কী বলা হয়েছে যে বর্তমানে কৃষক বন্ধু রেকর্ডে যে নামটা রয়েছে অথবা আপনার ব্যাংকের পাসবুকে যে নামটা রয়েছে, যেই ব্যাংকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেখানে যে নামটা রয়েছে সেই নামটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার সঠিক নামটা এখানে ইংলিশে বড়তের অক্ষরে লিখে দেবেন। ঠিক আছে, এবার বলে কি এই যে পাশের ঘরগুলি এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে না, এটা কিন্তু অফিস ফিল আপ করবে। তারা চেক করবে যে আপনার নামটা ঠিকঠাক রয়েছে কি না, যে কৃষক বন্ধু যে আপনার রেকর্ডে যে নামটা রয়েছে তো সেক্ষেত্রে সেই নামের সঙ্গে এই নামটা ম্যাচ করছে কি না, আপনার বাবার নামটা ম্যাচ করছে কি না, তারপরে আপনার অ্যাড্রেস সমস্ত ডিটেলস ম্যাচ করছে কিনা তারা পাশে পাশে টিকচিহ্ন মারবে। ঠিক আছে, এবার 2 নম্বর কী বলা আছে যে আপনার বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে কিন্তু আপনার বাবার নাম এখানে টিকচিহ্ন মারবেন, ফাদার উপরে টিকচিহ্ন মেরে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন। অথবা যারা মহিলা আবেদন করছেন তারা স্বামীর নামটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তার হাজব্যান্ডের উপরে টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে স্বামীর নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন ইংলিশে আপনি বড়হাতের অক্ষরে। তারপরে এখানে ঠিকানা অ্যাড্রেসটা বসাতে হবে, সেই জন্য ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন এখানে কিন্তু সঠিকভাবে লিখে দেবেন। ছোটো ছোটো করে লিখবেন, ভিলেজ প্লাস পোস্ট অফিসের নামটা লিখে দেবেন, তারপরে পুলিশ স্টেশনের নামটা সঠিকভাবে লিখে দেবেন। তারপরে জেলা, এখানে ডিস্ট্রিক্টের নামটা আবার বসাতে হবে, সেই জন্য ডিস্ট্রিক্টের নামটা সঠিকভাবে লিখে দেবেন। তারপরে ব্লক, এখানে ব্লকের নামটা লিখতে হবে, সেই জন্য সঠিকভাবে ব্লকের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর মৌজা, এখানে মৌজা বা ভিলেজের নামটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, এর উপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বেনিফিশিয়ারি ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য প্রথম কিন্তু ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। কোন ব্যাংকের ডিটেলস বসাবেন, যেই ব্যাংকে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন সেই ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। এবং একটা তো খেয়াল রাখবেন এই ব্যাংকের জন্য ডিবিডি লিঙ্কটা থাকে, এই কথাটা একটু খেয়াল রাখবেন, কারণ ডিবিডির মাধ্যমে বর্তমানে টাকাটা পাঠানো হয়। তো সেই জন্য ডিবিডি লিঙ্কটা আছে কিনা অবশ্যই চেক করে নেবেন। সেক্ষেত্রে ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চের নাম বসিয়ে দেবেন, তারপরে আইএফসি কোডটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। আইএফসি কোড লিখে দেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা
নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। এখানে লিখে দেওয়ার পর তারপরে এখানে বলা আছে যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আধার নম্বর, আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে এপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। এখানে লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে এসি নম্বর, অর্থাৎ যে অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটা সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পার নম্বর, অর্থাৎ যে অংশ নাম্বারটা, বুথ নম্বর যাকে বলা হয় সেটা আপনি লিখে দেবেন। তারপরে এখানে সিরিয়াল নম্বর, এখানে সিরিয়াল নম্বরটা কিন্তু লিখে দেবেন। এবার এগুলো আপনি কোথা থেকে পাবেন? এই যে অ্যাসেম্বলি, পার নম্বর, সিরিয়াল নম্বর, এগুলোকে আপনি খুব সহজে অনলাইন থেকে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কী করবেন, এখানে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপরে দেখতে পাচ্ছেন যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে ক্যাপচাটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে গেল। এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেম্বলি, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা দেওয়া রয়েছে, পার নম্বর দেওয়া রয়েছে এবং সিরিয়াল নম্বরটা দেওয়া রয়েছে। এবার এখান থেকে সঠিকভাবে আপনার ফর্মে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল পুরো বিষয়টা। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে বর্তমান 2026 সালে এসআরে এএসডিডি তালিকায় কি আপনার নাম পাওয়া গেছে? আবার এএসডিডি মানে হচ্ছে যে এসআইআর যে অ্যাবসেন্ট লিস্ট, যারা কিন্তু এসআইআরের সময় উপস্থিত ছিলেন না, অ্যাবসেন্ট ছিলেন, তাদের একটি লিস্ট প্রকাশ করা হয়েছিল। সেই লিস্টে আপনার নাম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে এসআইআর ট্রাইব্যুনালে যদি আপনার পেন্ডিং লিস্টে আপনার নাম থেকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপরে সিএতে যদি আপনি আবেদন করে থাকেন এখন মধ্যে পেন্ডিং থেকে থাকে, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় কিন্তু নো করবেন। তারপরে এখানে বলা হয়েছে যে আপনি কি পিএম কিষাণের সুবিধা পান, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, অন্যথায় কিন্তু নো করে দেবেন। আচ্ছা, এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যখন কিন্তু সরকারি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছিল সেখানে কি বলা হয়েছিল, যে বলা হয়েছিল যারা কিন্তু শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান তাদের ভেরিফিকেশান চলছে এবং শুধুমাত্র তাদেরকে এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, কিন্তু যারা কিন্তু পিএম কিষাণ পান তাদের এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে না, এরকম বলেছিল। কিন্তু এখন দেখা গেছে কি, যে বর্তমানে যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটো পায়, সেক্ষেত্রে সবার কিন্তু নয়, কিছু কিছু মানুষের ভেরিফিকেশান লিস্টে কিন্তু তাদের নামটা কিন্তু এসেছে। বর্তমানে সরকারের থেকে একটি লিস্ট কিন্তু পাঠানো হয়েছে, বর্তমানে ব্লকে, পঞ্চায়েতে এবং মেম্বারের কাছে সেই লিস্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। কাদের এই ফর্মটা যে ফিল আপ করে ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে, তাদের কাছে একটা লিস্ট কিন্তু রয়েছে। এবার সেখানে দেখা গেছে কি, যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান শুধুমাত্র তাদের তো নাম আছে, সেটা ঠিক আছে, কিন্তু আবার এমন দেখা গেছে যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু পায় তাদের মধ্যে বহু মানুষের নাম কিন্তু সেই লিস্টে রয়েছে। তো সেক্ষেত্রে তাদের কি ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে? কিন্তু অফিসিয়াল নোটিশে তো বলেছিল শুধুমাত্র যারা কৃষক বন্ধু পায় তাদের ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু পায় তাদের মধ্যে বহু মানুষের নাম কিন্তু লিস্টে এসেছে। সেক্ষেত্রে তাদের কি করতে হবে? দেখুন, বর্তমানে যদি আপনার মেম্বারের কাছে যাবেন অথবা আপনার পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন, সেখানে লিস্টের নামটা আছে কিনা ভালো করে দেখবেন। যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে ফর্মটা ফিল আপ করে আপনি জমা করে দিন। এবং যেখানে বলা হয়েছে আপনি কি পিএম কিষাণের সুবিধা পান, এখানে আপনি ইয়েসটা লিখে দেবেন। ঠিক আছে, পুরো বিষয়টা ক্লিয়ার হলো। এরপর বলা হয়েছে যে বর্তমানে আপনার প্রধান পেশাটা কি, আপনি কি কাজ করেন কি। এবার যে আপনি ফার্মার হয়ে থেকে ফার্মার লিখবেন, অথবা যে অন্য কোনো রাজমিস্ত্রির কাজ থেকে শুরু করে আপনি যে কোনো কাজ করে থাকুন না কেন, সেই কাজটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, কাজটা লিখে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, সেই জন্য আপনি কী করবেন, জেল নম্বর বসিয়ে দেবেন, এটা জমির রেকর্ডে রয়েছে, সেই জেল নম্বরটা বসিয়ে দেওয়ার পর তারপর বলা হয়েছে যে খতিয়ান নম্বর, এখানে খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন। এবার অনেকে বলছিল যে আমার অনেক বেশি কিন্তু খতিয়ান নম্বর আছে, তো সেক্ষেত্রে আপনি কমা দিয়ে কিন্তু খতিয়ান নাম্বারগুলি লিখে দেবেন যতগুলি রয়েছে। এরপর কিন্তু এখানে দাগ নম্বর, এবার অনেকে বলেছিল যে আমার অনেকগুলি দাগ নম্বর রয়েছে, তো সেক্ষেত্রে এখানে যতগুলি ধরবে, 3টে হোক, 4টে হোক, 5টা হোক, যতগুলি ধরবে সেগুলো মেন যে দাগ নম্বরগুলি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপর বলা হয় যে চাষযোগ্য জমির পরিমাণটা আপনাকে একরে কিন্তু লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনার বর্তমানে চাষযোগ্য জমির পরিমাণটা কত, বাস্তু নয় কিন্তু সালি জায়গায় মিলে কিন্তু টোটাল কত একর হচ্ছে সেটা আপনি লিখে দেবেন এখানে সঠিকভাবে। লিখে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যেখানে খতিয়ানের তারিখ কিন্তু আপনাকে লিখতে হবে। এবার এই খতিয়ানের তারিখটা কোথায় পাবেন, বর্তমান 2026 সালে বাংলার ভূমি যে অফিসিয়াল পোর্টাল থেকে বর্তমানে সবাইকে কিন্তু রেকর্ড ডাউনলোড কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, পর্চাটা ডাউনলোড করতে হচ্ছে। সেক্ষেত্রে বর্তমানে আপনি পর্চাটা ডাউনলোড করবেন এবং সেখানে যে ডেটটা লেখা রয়েছে সেই ডেটটা সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। এবার অনেকে বলতে পারে যে আমার অনেকগুলি রেকর্ড রয়েছে, তো সেক্ষেত্রে কতগুলি তারিখ লিখবো, যে কোনো একটা রেকর্ডের মেন যেটা সেটা তারিখ লিখে দেবেন, আর বাদবাকিগুলো
এইগুলি যে আপনাকে তারিখ লেখার দরকার নেই, কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ কিন্তু করতে হবে জেরক্সগুলি, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে জমিটা আপনার নামে কীভাবে হয়েছে, আর জমিটা কি আপনি কিনেছেন না ট্রান্সফার করেছেন না উত্তরাধিকার সূত্রে কিন্তু আপনার নামে হয়েছে, যেটা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখানে লিখে দেবেন সঠিকভাবে। যদি কিনে থাকেন সেক্ষেত্রে পার্সেস লিখবেন, যদি উত্তরাধিকার সূত্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডেথ মিউটেশন লিখবেন, অথবা ট্রান্সফার যদি হয়ে থাকে সেক্ষেত্রে ট্রান্সফার লিখবেন, যদি অন্য কোনো কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আদার আপনি লিখে দেবেন, ঠিক আছে, বুঝে গেল। তারপরে বলা হয়েছে আপনি কি এখানে ইনকাম ট্যাক্স প্রদান করেন, যদি আপনি ইনকাম ট্যাক্স প্রদান করেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো লিখে দেবেন। ব্যাস, এবার কিন্তু পিছনের পেজে চলে আসবেন। এখানে বলা হয় যে আপনার স্ত্রীর কিন্তু ডিটেলস বসাতে হবে, সেক্ষেত্রে যারা কিন্তু বিবাহিত তারা কিন্তু এই পিছনের সাইডটা ফিল আপ করবেন, যারা কিন্তু বিবাহিত নয় অবিবাহিত তাদের কিন্তু এই পিছনের সাইটে ফিল আপ করা কোনো রকম দরকার নেই। এবং যারা কিন্তু বিবাহিত এখানে তার স্ত্রীর ডিটেলস কিন্তু বসাতে হবে, অথবা যারা মহিলা আবেদন করছেন এখানে তার স্বামীর ডিটেলস কিন্তু বসাতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আপনি কী করবেন, স্পাউস নামের জায়গায় আপনার স্ত্রীর নামটা লিখে দেবেন, লিখে দেওয়ার পর ব্যাঙ্ক ডিটেলস আপনার স্ত্রীর কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং ব্রাঞ্চের নামটা লিখে দেবেন, তারপরে ব্যাঙ্কের আইএফসি কোডটা লিখে দেবেন, তারপরে ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, তারপরে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিখে দিয়েছে সেই মোবাইল নাম্বার লিখে দেবেন, তারপরে আধার নাম্বার লিখে দেবেন, তারপরে এপিক নম্বর, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এবং পার্ট নম্বর, সিরিয়াল নম্বর একে একে সমস্ত ডিটেলসগুলি বসিয়ে দেবেন আপনার স্ত্রীর কিন্তু, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে আপনার স্ত্রী কি কেবিএন বেনিফিশিয়ারি অর্থাৎ কৃষক বন্ধু নতুন, কেবিএন মানে কৃষক বন্ধু নতুন, অর্থাৎ আপনার স্ত্রী কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান। যদি আপনার স্ত্রীও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস কিন্তু লিখে দেবেন। দেখুন বর্তমানে বললে কি, বর্তমানে ধরুন আপনি এবং আপনার স্ত্রী দুজনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, সেক্ষেত্রে দুজনকে কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না, এখানে শুধু লিখে দেবেন আপনার স্ত্রী কি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, এখানে ইয়েস লিখে দেবেন, ঠিক আছে। তাহলে আলাদা করে ফর্ম ফিল আপ করা কোনো রকম দরকার নেই, একটা ফর্মে দুজনে হয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে যে 2026 সালে এএসডিডি তালিকায় আপনার স্ত্রী কি নাম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপরে এসআর যে ট্রাইব্যুনালে পেন্ডিং লিস্টে আপনার স্ত্রী কি নাম রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথা নো লিখে দেবেন। তারপরে সিএতে যদি আপনার স্ত্রী আবেদন করে থাকেন এবং এখনও পর্যন্ত যদি পেন্ডিং থাকে তবেই ইয়েস করবেন, অন্যথায় নো কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে পিএম কিষাণ আপনার স্ত্রী কি পিএম কিষাণ সুবিধা পায় কি না, এখানে ইয়েস নো করবেন। তারপর আপনার স্ত্রী বর্তমানে কী কাজ করে সেটা আপনি লিখে দেবেন, যদি হাউস ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে হাউস ওয়াইফে লিখবেন, যদি অন্য কোনো কাজ করে থাকে সেটা আপনি লিখে দেবেন। এরপর এখানে বলা হয় যে অঙ্গীকারপত্র, এখানে বলা হয়েছে যে আপনি ফর্মটা যে ফিল আপ করেছেন আপনার নিজ জ্ঞানে বিশ্বাসে আপনি ফর্মটা ফিল আপ করেছেন, সমস্ত ডিটেলস আপনি সঠিকভাবে ফিল আপ করেছেন। যদি কোনো কিছু ডিটেল ভুলভাল বসান সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তারপর নিচে এখানে সুবিধাভোগী স্বাক্ষর আপনার সিগনেচার করে দেবেন, ব্যাস আর কোনো কিছু করতে হবে না। এখানে নিচে কিন্তু অফিস এগুলো ফিল আপ করবে, অফিস কিন্তু আপনার নাম, সিরিয়াল নম্বর, আপনার কৃষক বন্ধু আইডি লিখে এখানে স্ট্যাম্প মেরে এটা কিন্তু কেটে আপনাকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। এবার মেন কথা হলো এর সঙ্গে কী কী ডকুমেন্টস কী কী লাগবে কী কী। দেখুন বর্তমানে কিন্তু আপনার আধার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর আধার কার্ডের জেরক্স, আপনার ভোটার কার্ডের জেরক্স, আপনার স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আপনার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং সঙ্গে জমির রেকর্ডও কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। বর্তমানে 2026 সালে যে জমির যে পর্চাটা আপনি ডাউনলোড করলেন অনলাইন থেকে সেটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবেন, যতগুলি পর্চা রয়েছে সবগুলো অ্যাটাচ করবেন। এবং সঙ্গে আপনার স্ত্রী যদি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রেও আপনার স্ত্রী যতগুলি পর্চা রয়েছে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। কোথায় জমা দেবেন, বর্তমানে যে বিডিও অফিসে কিন্তু জমা নিচ্ছে, আপনার যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু জমা নেওয়া হচ্ছে, সেখানে আপনি জমা দেবেন। লাস্ট ডেট কিন্তু 30 জুলাই, এর মধ্যে কিন্তু সবাইকে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান, অথবা যারা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বর্তমানে। তো সেক্ষেত্রে লিস্টে আপনার নামটা এসে কিনা একবার খোঁজ নেবেন, যদি লিস্টে আপনার নাম এসে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এবার অনেকে কোশ্চেন যে এই ফর্মটা ফিল আপ করলে কি অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হয়ে যাবে নাকি, না না এরকম কোনো কিছু হবে না। এই প্রকল্পের সুবিধা যেহেতু আপনি পাচ্ছিলেন সেক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে জমা করে দিন, এই কৃষক বন্ধুর জন্য কিন্তু অন্নপূর্ণা যোজনার কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে, বোঝা গেল। আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমানে এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্মটা ফিল আপ চলছে, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম। আচ্ছা এখানে অনেকের কোশ্চেন যে বর্তমানে এই ফর্মটা ফিল আপ করলে আমি কি কৃষক বন্ধুর আয়তায় আসতে পারবো, না না এটা কিন্তু নতুনদের জন্য নয়, কিন্তু যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের বর্তমানে ভেরিফিকেশান চলছে, সেই জন্য এই ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ করে জমা দিতে হচ্ছে। নতুনদের কিন্তু ফর্ম পরে বেরোবে, সেটা আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এবার টাকা কবে পাবেন, কত টাকা পাবেন, দেখুন টাকাটা হচ্ছে 30 জুলাই ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর, তারপরে যখন টাকা ছাড়বে তখন আপনাদের জানিয়ে দেবো, তখন সরকার জানিয়ে দিলে আপডেট দিলে আপনাদের শেয়ার করে দেবো। কত টাকা দেওয়া হতে পারে, বর্তমানে কিন্তু কিছুর উপরে জানা যাচ্ছে যে 3000 থেকে 5000 টাকা পর্যন্ত দেওয়া হতে পারে এই প্রকল্পের মাধ্যমে। এবার সেগুলো নিয়ে যখন পরে আপডেট আসবে অবশ্যই শেয়ার করবো, কিন্তু এখন বর্তমানে যেহেতু ভেরিফিকেশান চলছে সেক্ষেত্রে
সেক্ষেত্রে বর্তমানে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছেন তারা এই ফর্মটা ফিল আপ করে যত শীঘ্রই সম্ভব আপনার ব্লক অফিসে জমা করে দিন, ঠিক আছে? তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পটা চালু থাকবে, তবেই আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পরবর্তী সময় পাবেন। না যদি ফিল আপ করে জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে? তো রয়েছে আজকে আপডেট। ভিডিও ভালো ধরে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।